এইটা কে চায় সত্যি সত্যি? এখন হ্যাঁ, ঘটনা যে বিজেপি চায় এটা ঠিক কথাই, কিন্তু বিজেপি ছাড়া আর কে চায়? ধরা যাক যদি ইলেকশন কমিশনকে জিজ্ঞেস করা হয়, আমি ভাবছিলাম আমি যদি ইলেকশন কমিশন হতাম তাহলে কি বলতাম। ইলেকশন কমিশন একটা নোটে একবার বলেছিল এরকম কথা, মনে আছে, যে আমাদের এটা হলে অসুবিধা হয়, কিন্তু সেটা সত্যি সত্যি মানে কোথাও গিয়ে তারা কোনো প্রস্তাব হিসেবে ফর্মালি রাখেনি বলেই আমার যতদূর মনে পড়ছে। সেটা আমি পরে আসছি। কিন্তু ইলেকশন কমিশনের পক্ষে এক দেশ এক ভোট হলে সত্যি খুব শান্তি, কারণ একবার ইলেকশন হয়ে যাবে, 1-2 মাস যা লাগবে লাগবে, তারপরে 5 বছর তো তারা মানে টেবিলে তাস খেলে কাটাতে পারবে। কাজে ইলেকশন কমিশনের দিক থেকে জিজ্ঞেস করলে তারা বলবে খুবই চায়। ভোটারকে জিজ্ঞেস করলে ভোটার কি বলবে, মানে সাধারণ মানুষকে জিজ্ঞেস করলে তারা কি বলবে? এইখানে আমার মনে হয় এই সার্ভেটা কেউ করেনি। সত্যি সত্যি এটাকে সিরিয়াসলি সার্ভে করা, যেটা বলে যে সত্যি সত্যি মানুষ কি চায়। আমাদের দেশে যেটা হয়েছে সেটা হলো যে ভোটারের সাবস্টিটিউট হিসেবে হয়ে গেছে আমাদের রাজনৈতিক দল। অর্থাৎ রাজনৈতিক দলকে জিজ্ঞেস করলেই, তাদের মতামত নিলেই চলে, ভোটারকে জিজ্ঞেস করার দরকার নেই। ভোটার হচ্ছে গৌণ, রাজনৈতিক দলগুলো হচ্ছে মানে আসল আর কি। তা এই রাজনৈতিক দলকে জিজ্ঞেস করলে যথারীতি যে যেরকম পোলের দিকে আছে বিজেপি এবং তথাকথিত এনডিএ অ্যালায়েন্সের সঙ্গে যারা আছে, আমি দেখছিলাম গোবিন্দ প্যানেলের মানে গোবিন্দ প্যানেল যেটা কি, গোবিন্দ কমিটি যেটা সর্বশেষ জমা দিয়েছিল কিছু কাল আগে, কয়েক মাস আগে, সেখানে ওরা 47টা রাজনৈতিক দলের সঙ্গে কথা বলেছে এবং তার একটা তালিকা আছে, কে ফেভারে কে এগেনস্টে। ফেভার গুলো আমি দেখলাম সবাই এনডিএ এর সাথী অথবা এনডিএ কে বাইরে থেকে সমর্থন করে, আর যারা বিপক্ষে তারা হচ্ছে সবাই এনডিএ এর সাথে, কেউ এনডিএ এর সাথী নয়, তারা সবই মানে তৃণমূল কংগ্রেস, ইন্ডিয়া কংগ্রেস, সমাজবাদী পার্টি, আরজেডি, এটা সেই ধরনের দলগুলো। প্রশ্নটা হচ্ছে যে এই মানে এক দেশ এক ভোট, সাইমালটেনিয়াস ভোটের কথাটা কিন্তু নানা সময় মাঝে মাঝেই উঠে এসেছে। এইটা আমার কাছে একটু সত্যি রহস্যময়। আপনি যদি খেয়াল করেন দেখবেন যে 1999 সালের ল কমিশনের রিপোর্টে এটার কথা আছে। তারও আগে 1982 সালে প্রথম এই কথাটা উঠেছিল, যদিও সরকার তখনকার বলেছিল যে আমরা এসব করতে চাই না, আমরা এটার মধ্যে যেতে চাই না। 2015 সালে পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি এটার কথা তুলেছে, 2015 সালেই নীতি আয়োগ এটার কথা তুলেছে, 2018 সালে আরেকটা ল কমিশন হয়েছে, সেই ল কমিশনের রিপোর্টের মধ্যে এই কথা আছে এবং সেখানে কি কি করতে হবে তাও বলা আছে, কতগুলো সংবিধানের কতগুলো অনুচ্ছেদ সংশোধন করতে হবে সেসব কথাও বলা আছে, কিভাবে এক দেশ এক ভোট হতে পারে তার কথা বলা আছে, অনেক কিছু রয়েছে তার মধ্যে। কাজে বিভিন্ন সময়তে, এবং সর্বশেষ গোবিন্দ প্যানেল যেটা, তারা তো বলেইছে, তাদের টার্মস অফ রেফারেন্সের মধ্যেই ছিল যে এক দেশ এক ভোট কি করে করা হবে সেটাই তোমরা দেখো। মানে এক দেশ এক ভোটের যৌক্তিকত বিচার করতে তাদের বলা হয়নি, তাদের বলা হয়েছিল যে তোমরা এক দেশ এক ভোট কি করে করা যায় সেটাই দেখো। অর্থাৎ টার্মস অফ রেফারেন্সটাই বলে দিয়েছে যে এক দেশ এক ভোট করতে হবে, কাজে কি করে করতে হবে তোমরা বলো। ফলে এই গল্পটা সত্যি সত্যি অনেকবার উঠেছে। এবারে যদি মানে ইয়েগুলো দেখেন, যুক্তিগুলোতে আসি, যুক্তিগুলো খুব মজার, খুবই খুবই মজার। আমি একটা একটা করে বলি। একটা হচ্ছে ইলেকশনের প্রচুর খরচা। এবারে খরচার দুটো ভাগ আছে, একটা হচ্ছে সরকারের খরচা, আরেকটা হচ্ছে রাজনৈতিক দল এবং প্রার্থীর নিজস্ব খরচা, তাই তো? সরকারের খরচা যেটা, সেটা মোটামুটি একটা লোকসভা ইলেকশন 4 থেকে 5 হাজার কোটি টাকা। হ্যাঁ, বিভিন্ন ফিগার আছে, 4 থেকে 5 হাজার কোটি টাকা। 5 বছরে 4 থেকে 5 হাজার কোটি টাকা, কারণ 5 বছর বাদে আবার করতে হবে, তার মধ্যে করতে হবে না সাধারণ হিসেবে। এইটা কোনো ফিগারই না, এটা কোনো এক্সপেন্ডিচারই না যে 5 বছরে, মানে বছরে 1,000 কোটি টাকা যদি আমি ধরি, 5 বছরে 5 হাজার কোটি টাকাও যদি ধরি, তার মানে এটা কোনো হিসেবের আওতায় আসে না। তার সঙ্গে যদি রাজ্যের ইলেকশন গুলো ধরেন, অর্থাৎ এমএলএ ইলেকশন, বিধানসভা ইলেকশনের নানা রকম ফিগার আছে, 700 কোটি টাকা, 800 কোটি টাকা। এই বছরের মহারাষ্ট্র ইলেকশনেতে মহারাষ্ট্র সরকার, যেহেতু রাজ্যের ইলেকশনগুলো রাজ্য সরকার ফান্ড করে, মানে পয়সাটা রাজ্য সরকার খরচা করে, ইলেকশন কমিশনারকে তার একটা বাজেট ধরে দেয়, তারা বাজেট করেছিল 1500 কোটি টাকা, 1000 কোটি টাকা মতো খরচা হয়েছে, এইটুকু অন্তত সংবাদ মাধ্যমে বেরিয়েছে। কাজেই এক একটা রাজ্যের খরচা 1000 কোটি টাকা।
সেটাও এমন কিছু ধর্তব্যের মধ্যে আসে না। অর্থাৎ মানে খরচাটা তো কোনো হিসেবেই ভারতবর্ষের মতো স্কেল, যেখানে প্রায় 93 কি 96 কোটি ভোটার, তাদের জন্য একটা 5 বছরে লোকসভার জন্য 5,000 কোটি টাকা, আর 5 বছরে একবার করে যদি বিধানসভায় হয়, যেটা সাধারণভাবে হয়ে থাকে এখন, 1,000 কোটি টাকা একটা বল পার্ক বাজেট, সেটা কোনো ফিগারই নয় আর কি 5 বছরের হিসাবে। হ্যাঁ, কাজে খরচাটা আমাদের প্রশ্নটা আসছে না। রাজনৈতিক দলের যে খরচা আর ক্যান্ডিডেটের খরচা, এবারে এর মধ্যে ক্যান্ডিডেটের খরচা তো একটা বিধিনিষেধ আছে, যে লোকসভাতে 95 লাখ, বিধানসভায় কত একটা 8,48,00,000 কত ভুলে গেছি আমি। কিন্তু রাজনৈতিক দলের খরচার কোনো লিমিট নেই, কোনো ঊর্ধ্বসীমা নেই। তাহলে তো একটা সাধারণ কথা বললেই হয় যে রাজনৈতিক দলের খরচার ঊর্ধ্বসীমা এত, তার বেশি খরচা করা যাবে না। এই কথাটা আমাদের দেশের রাজনৈতিক দলগুলি এবং পার্লামেন্ট এবং বিধানসভা, 25খানা রাজ্যের বিধানসভা এবং একখানি পার্লামেন্ট, একখানি রাজ্যসভা মিলিয়ে এই ছোট্ট একটা সিদ্ধান্ত, যার যার পরিণতি, যার পরিণাম একটা, এবং যার ইমপ্লিকেশন সাধারণভাবে রাজনীতিতে প্রচুর হিউজ, সেটা করতে পারেন এবং করতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে। কারণ ওইখানেতেই আসল রাজনীতি ঢুকে আছে। অর্থাৎ রাজনৈতিক দল যখন তার কত টাকা খরচা করবে একটা ইলেকশনে, সেটা যখন একেবারেই সাধারণভাবে ব্ল্যাক মানিতে হিসেব হয়, রাজনৈতিক দলগুলো একটা হিসেব দেয় ইলেকশন কমিশনকে, সেখানে তারা 2-3 হাজার কোটি টাকা দেখায়। আমি দেখলাম যতগুলো রিপোর্ট পেয়েছি, কিন্তু আসলে খরচাটা অনেক বেশি হয়। মানে নানা রকম ফিগার বলে যে 2024-এর যে লোকসভা ইলেকশন হয়েছে, সেখানে রাজনৈতিক দলগুলো মিলিয়ে 1,35,000 কোটি টাকা নাকি খরচা হচ্ছে, এরকম ফিগার একটা বেরোচ্ছে দেখলাম। এই যে 1,35,000 কোটি টাকা খরচা হচ্ছে, এটার তো বেশিরভাগটাই হচ্ছে কালো টাকা। কাজে এটাকে বন্ধ করতে গেলে একটা সাধারণ আইন করে দিলেই হয় পার্লামেন্টে, যে রাজনৈতিক দলগুলো ক্যান্ডিডেট যদি 1 কোটি টাকা খরচা করে, রাজনৈতিক দলগুলো বড় জোর 5 কোটি টাকা খরচা করতে পারবে, লোকসভা কেন্দ্রের কথা বলছি, তাহলেই সমস্যা মিটে যায়। কিন্তু সেটা না করে আমরা একটা অন্য দিকে যাওয়ার চেষ্টা করছি। দ্বিতীয় হচ্ছে যে সিকিউরিটি ফোর্সের গুলো, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ফোর্স, এগুলোর সারাক্ষণ ব্যস্ততা থাকে ইত্যাদি, এবং তাদের সময় নষ্ট হয়, তাদের সময় অপচয় হয়। এইটাও একটা অদ্ভুত যুক্তি। অদ্ভুত যুক্তি এই জন্যে যে লোকসভা ইলেকশন 5 বছরে একবার হয়, তাহলে একবার মোটামুটি 1 থেকে 1.5 মাস কি 2 মাস সিকিউরিটি ফোর্সদের এই কাজে নামতে হয়। এছাড়া যেটা হয়, বিভিন্ন রাজ্যে বিভিন্ন সময় ইলেকশন হয়। এবারে সারা দেশে ইলেকশন করতে যত সিকিউরিটি ফোর্স লাগে, বেশিরভাগ রাজ্যে ইলেকশন করতে তার অনেক অনেক কম সিকিউরিটি ফোর্সেস এর দরকার হয়। কাজে সিকিউরিটি ফোর্সেস এর সময় নষ্ট হচ্ছে, তাদের অন্য কাজে ব্যবহার করা যাচ্ছে না, এই হিসেবগুলোর কোনো যৌক্তিকতা থাকে না। এটা হচ্ছে মূল 3টে যুক্তি, যে 3টে যুক্তির কোনো সারবত্তা কিন্তু আমি যতগুলো রিপোর্ট দেখেছি, গ্রাম গোবিন্দ প্যানেলের রিপোর্টটার মজা হচ্ছে যে ওখানে এই যুক্তিগুলো শুধু স্টেট করা আছে, তার কোনো ব্যাখ্যা ট্যাখ্যা দেওয়া নেই, হিসেব নিকেশ কিচ্ছু দেওয়া নেই। সিকিউরিটি ফোর্সেস এর কত খরচা হয়েছে, কতগুলো সিকিউরিটি ফোর্স, কত কোম্পানি কোথায় লেগেছে, কেন লেগেছে, ইত্যাদি ইত্যাদি, এসবের কোনো ডিটেলস নেই। শুধু বলা হয়েছে যেগুলো হচ্ছে, অর্থাৎ কতগুলো ওপিনিয়ন বলে দেওয়া হয়েছে উইদাউট এনি সাবস্টান্টিভ, মানে প্রুফ অর সাবস্টান্টিভ এভিডেন্স এবং সাবস্টান্টিভ লজিক। এছাড়া কতগুলো ছোট যুক্তিও আছে, ছোট কি বড় সেটা বলা যেতে পারে। আমার কাছে দেখলাম যে একটা যুক্তি হচ্ছে যে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি ভীষণ ক্ষতিগ্রস্ত হয়। হ্যাঁ, এটাও, হ্যাঁ, এটা মডেল কোড অফ কন্ডাক্ট। এবারে সত্যি কথা বলতে কি, মডেল কোড অফ কন্ডাক্ট বলে যে কোনো নতুন স্কিম নেওয়া যাবে না, আর কিছু কিছু মিটিং, সমাবেশ ইত্যাদির ব্যাপারে মানে কিছু রেস্ট্রিকশন থাকে। এইটাও কিন্তু খুব সহজেই আরো ইলাবোরেট করে বলে দেওয়া যায় যে কি কি জিনিস করা যাবে, কি কি জিনিস করা যাবে না। আমি যদি ধরে নিই যে একই বছরে, মানে এটাকে এখানে একটু জটিল হচ্ছে আলোচনাটা, একই বছরে একটা রাজ্যে লোকসভার ইলেকশনও হলো, আবার একই বছরে সেই রাজ্যেতেই আবার বিধানসভার ইলেকশনও আছে, তাহলে একটা রাজ্যে দুবার মডেল কোড অফ কন্ডাক্ট
পড়ছে, সেইখানে একটা প্রশ্ন কিন্তু ওঠে। আমি সেই প্রশ্নটাকে পরে আসছি, কারণ তার একটা অন্য যে বিষয় বলার আছে। অন্যথায় যদি হয় সেটা হচ্ছে যে মডেল কোড অফ কন্ডাক্ট যদি মহারাষ্ট্রে চালু থাকে, তাহলে সারা দেশের অন্য 24টা রাজ্যে তো চালু নেই, তাহলে সেখানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি তো আটকাচ্ছে না, শুধু মহারাষ্ট্রে আটকাচ্ছে। 5 বছরে ধরা যাক 2 মাস। যদিও সেটা বলা হচ্ছে যে এটাও খুব অদ্ভুত ব্যাপার যে সরকারের মানে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি ওই ইলেকশনের আগেই যেন বড্ড বেশি করতে হয় বলে দেখা যায়। সারা 4টি বছর ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি নিয়ে কোনো চিন্তা নেই, ওই 2 মাস এলে দিলে ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি আটকে যাচ্ছে বলে সরকারের ভীষণ দুশ্চিন্তা, এবং পার্টিগুলোর মানে কিছু পার্টি যারা একটা এক দেশ এক ভোট চায় তাদের ভীষণ চিন্তা যে তাই ওটা আটকে যাচ্ছে। কাজে ওটাও কিন্তু আদৌ কোনো যুক্তিসঙ্গত যুক্তি নয়, এক্সেপ্ট ব্যতিক্রম এইটাই যে যদি একটা রাজ্যে একই বছরে দুবার ইলেকশন হয়, অর্থাৎ একবার লোকসভা একবার বিধানসভা, তাহলে এই সমস্যাটা তাও আসে যে 2 মাস 4 মাস হয়তো কিছুটা আটকে থাকে। যদিও মডেল কোড অফ কন্ডাক্ট খুব ডিটেলে পড়লে দেখা যায় যে সত্যি মডেল কোড অফ কন্ডাক্ট যে অনেক কিছু আটকে দিচ্ছে তা নয়। এই সূত্রে মডেল কোড অফ কন্ডাক্ট আমি আরেকবার পড়লাম। হ্যাঁ, কিছু জিনিস আটকে যায়, অন্য সমাবেশ করা যায় না ইত্যাদি আটকে যায়, কিন্তু সেগুলোরও নানা প্রক্রিয়া আছে যে প্রক্রিয়াতে খুব সহজেই ইলেকশন কমিশনের পারমিশন নিয়ে সেগুলো করা যায় এবং করা হয়েও থাকে। কাজে করা যায় না তা নয়, করা হয় না তাও নয়, সেগুলো হয়েই থাকে। কাজে ওগুলো খুব বেশি যুক্তি হয় না। আরেকটা হচ্ছে সেটা হচ্ছে যে পাবলিক লাইফ ইলেকশনের জন্য ভীষণ মানে হয়ে যায়, মানে ডিসরাপ্ট হয়ে যায়, কারণ সারাক্ষণ র্যালি হতে থাকে, সারাক্ষণ মিছিল হচ্ছে, সারাক্ষণ সমাবেশ হচ্ছে, সারাক্ষণ মোটর বাইক নিয়ে মিছিল বেরোচ্ছে, মোর্চা বেরোচ্ছে। কাজে সাধারণভাবে পাবলিক লাইফ নষ্ট হয়ে যায়, র্যালি হয়ে যায়। এইটা মানে সত্যি কথা বলতে কি ওই একই প্রশ্ন যে একটা রাজ্যে যদি 2বার ইলেকশন হয় তাহলে এটার একটা মানে তাও বলা যায়, অথবা অন্যথায় 5 বছরে একবার হচ্ছে একটা রাজ্যে ইলেকশন, তার জন্য পাবলিক লাইফ যে খুব বেশি, আর এমনিতেই পাবলিক লাইফের কতটা ডিসরাপ্ট হচ্ছে অন্য এতগুলো কারণে সেটা আমরা জানি। কাজেই সেখানে এই প্রশ্নটা যে কিন্তু কতটা পাবলিক লাইফ ডিসরাপ্ট হচ্ছে তার কোনো হিসাব কেউ দেয়নি, কিন্তু নীতি আয়োগের রিপোর্টে বলা হচ্ছে যে পাবলিক লাইফ ডিস্টার্ব হয়ে যায়। আরেকটা জিনিস বলা হয়েছে, সেটা খুব অদ্ভুত যুক্তি, সেটা আবার অদ্ভুতভাবে একজন প্রাক্তন ইলেকশন কমিশনার বলেছেন, সে তাকে উল্লেখ করে বলা হচ্ছে, তার একটা বইয়ের মধ্যেও আছে, দেখা যাচ্ছে। তিনি বলছেন যে আজকের দিনে ইলেকশন এত পোলারাইজিং হয়ে গেছে, ইলেকশন মানেই দাঙ্গা রাজধানী, মানে সাম্প্রদায়িকতার স্লোগান, সাম্প্রদায়িকতা বেড়ে যাচ্ছে ইত্যাদি। ইলেকশন হ্যাজ বিকাম এ পোলারাইজিং ইভেন্ট। কাজেই ইলেকশন যদি তাড়াতাড়ি করে একবার করে শেষ করে দেওয়া যায় সেটা ভালো। এই যুক্তিটার মধ্যে সারবত্তা আছে, কোনো সন্দেহ নেই যে এটি যুক্তিটা একটা বাস্তবতাকে রিফ্লেক্ট করে, কিন্তু সেটা তো আসলে রাজনীতিটাই আমাদের কলুষিত হয়ে গেছে বলে এই অবস্থা তৈরি হয়েছে। সেটা ইলেকশনের শুধু যে জন্য হয়েছে তা নয়, রাজনীতিটা কলুষিত হয়ে গেছে, রাজনীতিটা সাম্প্রদায়িক হয়ে গেছে, রাজনীতিটাই আমাদের দল কেন্দ্রিক হয়ে গেছে, রাজনীতিটা অনৈতিক হয়ে গেছে, রাজনীতিটাতে ক্রাইম, মাসল, মানি মাসল এবং ক্রাইম, এই তিনটে গভীরভাবে জুড়ে গেছে, যে তার ফলে এটা সত্যি হয়েছে। আর একটা সাধারণভাবে যেটা বলা হয় যে সারাক্ষণই যেন একটা ইলেকশনের দামামা বাজছে, এটা ইলেকশন মোডে থাকে দেশটা, এটাতে সময় নষ্ট হয় ইত্যাদি। এই যে 5-6টা যুক্তি আমি বললাম, কোন যুক্তিটারই সত্যি কথা বলতে কি সারবত্তা নেই, এক্সেপ্ট ওই ব্যতিক্রম যেটা বললাম, যে একই রাজ্যে যদি 2বার 1 বছরের মধ্যে ইলেকশন হয় তাহলে এটা তার একটা প্রশ্ন আছে, এবং সেই প্রশ্নটা প্রভাব পড়তে পারে। আমি আর 2-3টে কথা বলে নিই। সেটা হচ্ছে যে তাহলে কেন চাওয়া হচ্ছে, এই প্রশ্নটা উঠবে যে সত্যি যদি খরচাটা কোনো ইস্যুই না হয়, সত্যি যদি ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি আটকে যাওয়াটা কোনো ইস্যু না হয়, কারণ ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি আটকে যাওয়ার তো কোনো প্রশ্নই উঠছে না। বেশিরভাগ প্রোগ্রামই তো
বাজেটে তৈরি হয়, সেই বাজেট থেকে সেগুলো চলতে থাকে, বাজেটে হয়ে যায় ডিক্লারেশন। ইলেকশনের সময় তো ইচ্ছে করে এখন বরং মানে সরকার পক্ষ যাদের সব ক্ষমতায় থাকে তারা নতুন নতুন প্রোগ্রাম চালু করেন, ইলেকশনের আগে সেগুলো চালু করেন না। সেটা লক্ষ্মীর ভান্ডারই হোক কি সেটা লাডলি বাহিনী হোক, যেগুলো নিয়ে আমরা আজকাল সারাক্ষণ কথা বলি। এবং সিকিউরিটি ফোর্সেস এর এনগেজমেন্টটাও সত্যি সত্যি, এমনকি আরো অন্যান্য যেসব আর্গুমেন্ট আছে যে লম্বা ইলেকশন হতে থাকে 2 মাস, সেটার কারণ মূলত সিকিউরিটি ফোর্সেস এর অ্যাভেলেবিলিটি। যদি আরো বেশি সিকিউরিটি ফোর্স পাওয়া যেত তাহলে 30 থেকে 35 দিনে সারা দেশের লোকসভা ইলেকশন করা যেত। চাওয়া হচ্ছে কেন? চাওয়া হচ্ছে কারণটা একেবারে রাজনৈতিক। এখানে দুটো খুব মেজর তথ্য আছে, সেই তথ্যটার কথা বলা দরকার। একটা হচ্ছে খুব মেজর সার্ভে আছে, যে সার্ভেটা আইডিএফসি বলে একটা কনসালটেন্সি অর্গানাইজেশন করেছিল। তারা সেই সার্ভেটা করেছিল অনেকগুলো রাজ্যে এবং 4টে ইলেকশনকে স্টাডি করে দেখিয়েছিল, 4টে লোকসভা ইলেকশন, যে যদি একসঙ্গে ইলেকশন হয় তাহলে মানে ইলেকশনের এজেন্ডাটা সাধারণত ন্যাশনাল এজেন্ডাটাই ডমিনেট করে, এবং যেটা ন্যাশনাল পার্টি অথবা ন্যাশনাল অ্যালায়েন্স, ডমিন্যান্ট ন্যাশনাল অ্যালায়েন্স, তাদের জেতার সম্ভাবনা একসঙ্গে হলে 77%। এটা 4টে ইলেকশন স্টাডি করে দেখিয়েছিল, 1999, 2004 এবং 2014, আরেকটু পিছনের ইলেকশন, ওটা 89 বা কিছু। এটা খুব ইন্টারেস্টিং যে একসঙ্গে হয়ে গেলে যে ইলেকশনের যে রাজনীতিটা, সেটার কনসেপ্টটা সম্পূর্ণ বদলে যায়। কিভাবে বদলে যায়? সেটা হচ্ছে যে যখন রাজ্যের ইলেকশন হয় তখন রাজ্যের ইস্যু নিয়ে কথাবার্তা হয়, সেই এমএলএদের পারফরমেন্স নিয়ে কথাবার্তা হয়, সেই এমএলএদের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন ওঠে, এবং সেই সরকারের পারফরমেন্স নিয়ে প্রশ্ন ওঠে, যে রাজনৈতিক দলগুলো ডমিন্যান্ট তারা কি বলছে তাই নিয়ে প্রশ্ন ওঠে। আবার যখন লোকসভায় কথা হয় তখন লোকসভার প্রশ্ন নিয়ে ওঠে। ভারতবর্ষের গত 40 বছরের রাজনীতির ইতিহাস দেখাচ্ছে, অর্থাৎ ভোটের ইতিহাস দেখাচ্ছে, যে কোনো একটা রাজ্য লোকসভায় একভাবে ভোটিং বিহেভিয়ার করেছে, কোনো একটা দল বা কোনো একটা অ্যালায়েন্সকে জিতিয়েছে, যখন রাজ্যে এসেছে বিধানসভার নির্বাচনে 1 বছরের মধ্যে অথবা ইভেন 8-9 মাসের মধ্যে সম্পূর্ণ বিপরীত দলটাকে, বিপরীত অ্যালায়েন্সটাকে জিতিয়েছে। এই ঘটনা রাজস্থানে ঘটেছে, এই ঘটনা মহারাষ্ট্রে ঘটেছে, এই ঘটনা একাধিক জায়গায় ঘটেছে এবং ঘটেই চলেছে। ইলেকশন যদি একসঙ্গে হয় তাহলে এই ধরনের যে রাজ্য ভিত্তিক, এবং তারা তো অরিজিনালি বলেছিলেন যে এমনকি পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইলেকশন একসঙ্গে করে ফেলতে হবে, যেটা প্রায় একটা অবাস্তব কথা আর কি। পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইলেকশন তো আরো স্থানীয় ইস্যু নিয়ে হয়, আমার এলাকায় বিদ্যুৎ আসছে কিনা, আমার এলাকায় রাস্তা তৈরি হয়েছে কিনা, আমার এলাকায় স্কুলে মাস্টারমশাই নেই, এইসব ইস্যু নিয়ে ইলেকশন হয়। ন্যাশনালাইজ করে ফেলার যে টেন্ডেন্সিটা আছে তাতে ডমিন্যান্ট ইলেকটোরাল অ্যালায়েন্সের খুব একটা মানে হতে থাকে, অ্যাডভান্টেজ পায়, সেইটা একটা বড় কারণ। এবং এটা আরেকটা তথ্য আছে যেটা আরো খুব মজার, সেটা হচ্ছে যে প্রায় 1999 থেকে 2014 পর্যন্ত ইলেকশনের অ্যানালিসিস করেছিলেন সঞ্জয় কুমার এবং এই জগদীপ চোকার, যারা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মের অধিকর্তা, এবং সঞ্জয় কুমার সিএসডিএস এর অধিকর্তা। তারা সেই ইলেকশনগুলো অ্যানালিসিস করেছেন যে ইলেকশনগুলোতে রাজ্যে একই সঙ্গে লোকসভা এবং বিধানসভার ভোট হয়েছে। এরকম 31টা ইলেকশন তারা অ্যানালিসিস করেছে, এবং 31টা ইলেকশন অ্যানালিসিস করে তারা বলছেন যে তার মধ্যে 24টা ইলেকশনে ডমিন্যান্ট ইলেকটোরাল অ্যালায়েন্স দুটোতেই জিতেছে, মাত্র 7টায় বিপরীত ফলাফল হয়েছে। অর্থাৎ মানে সামগ্রিকভাবে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে একটা দেশ একটা ইলেকশন বা সাইমালটেনিয়াস ইলেকশনের মূল দাবিটা এবং মূল চাহিদাটা সাধারণভাবে ন্যাশনাল পার্টি এবং ন্যাশনাল অ্যালায়েন্সের দিক থেকে আসছে। একটা সময় সেটা হতো, তখন কংগ্রেস জিততো, 1952, 1957, 1962, পরপর 3টে লোকসভা ইলেকশন এবং বিধানসভা ইলেকশন একসঙ্গে হয়েছে, তখন কংগ্রেস
সর্বাধিক আসন পেয়েছে সারা দেশের সমস্ত রাজ্যে এবং বিভিন্ন লোকসভাতে। এখন বিজেপি সেই দিকে যেতে চায়।